প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়ে ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি সেই ক্লাসটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর অংশবিশেষ, ভয়েস চেঞ্জ। আমি আমার আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হানিফ, সরকারি অধ্যাপক, ইংরেজি, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ। ভয়েস চেঞ্জ এই বিষয়টির বিশদ আলোচনা একেবারে ক্লাস 6-7 থেকে শুরু হয়েছে, তোমরা করে এসছো। এটা নতুন কিছু নয়, তবে এই ভয়েস চেঞ্জটিকে অত্যন্ত সহজে এবং সুন্দর করে আয়ত্ত করার যে কৌশল, সেই কৌশলটি নিয়ে আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব যে কি করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়া যায়। তোমরা জানো যে ভয়েস, যেটা আমরা বাংলায় বাচ্য বলি, ভয়েস দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েসের মৌলিক স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন হি রিডস আ নোভেল, হি সাবজেক্ট, রিডস ভার্ব, আ নোভেল হচ্ছে অবজেক্ট। তাকে প্যাসিভ করবার জন্য যেই স্ট্রাকচারটা আমরা দাঁড় করিয়েছি সেটি হচ্ছে অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, অর্থাৎ যদি অবজেক্টের পরেও কিছু থাকে সেটা আসবে, তারপরে বাই প্লাস সাবজেক্ট। এখন এই বাই প্লাস সাবজেক্টটিকে ব্র্যাকেটের মধ্যে রাখবার কারণ হচ্ছে যে সবসময় বাই প্লাস সাবজেক্ট নাও আসতে পারে। কারণ সাবজেক্ট যদি পিপল হয়, সামবডি, সামওয়ান হয়, দ্যাট ইজ আনইম্পর্টেন্ট কোনো সাবজেক্ট বা এজেন্ট যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে থাকবে, প্যাসিভ ভয়েসে সেগুলো বাই যুগে আসবে না। সেজন্য এটাকে ব্র্যাকেটে রাখা হয়েছে। এক। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে সাবজেক্টের এখানে বাই প্লাস সাবজেক্ট না হলে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কারণে উইথ হতে পারে, এন্ড হতে পারে, সে কারণেও বাই প্লাস সাবজেক্টটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয় ভয়েস চেঞ্জের জন্য। এখন what is most important in a passive form is the use of auxiliary verb and the past participle form of the main verb. খেয়াল করে দেখবে যে আমরা একটি সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ এখানে এক্সাম্পল হিসেবে এনেছি। দেখা যাচ্ছে হি রিডস আ নোভেল, এখানে হি আমরা দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, আর নোভেল হচ্ছে কি আমার অবজেক্ট। এখন আমার অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট হয়েছে, প্যাসিভ ভয়েসে তুমি দেখতে পাচ্ছ সেই অবজেক্টটা এখানে কি এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার এখানে যেটা সাবজেক্ট ছিল সেটা বাই যুগে এখানে কি অবজেক্ট হয়েছে, তবে বাই যেহেতু প্রিপোজিশন এই জন্য অবজেক্ট তার অবজেক্টিভ ফর্মে এসছে। অর্থাৎ হি সাবজেক্ট ছিল কিন্তু হি তো নমিনেটিভ কেস, কিন্তু যখন সে প্রিপোজিশনের পরে গিয়েছে, প্রিপোজিশনের পরে বসে অবজেক্টিভ কেস, এই জন্য বাই হি না বসে হিম বসেছে। এখন আমরা তাহলে সাবজেক্টকে অবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এটা সকল ধরনের ভয়েস চেঞ্জের ক্ষেত্রেই কি প্রযোজ্য। শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি টেন্সের পরিবর্তনের কারণে প্যাসিভ ফর্মে গিয়ে শুধু পরিবর্তন হয় বারবার কোন অংশটি, অর্থাৎ এই মূল অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল। অর্থাৎ প্যাসিভ ভয়েসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে অক্সিলারি ভার্বটি চেঞ্জ করা, আর মূল ভার্ব সবসময় কি হবে পাস্ট পার্টিসিপল। এমন কোনো প্যাসিভ ভয়েস নেই যেখানে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, সবসময় পাস্ট পার্টিসিপল হবে। তবে টেন্সের পরিবর্তনের কারণে অক্সিলারি ভার্বটা কি হবে বারবার পরিবর্তন হবে। এখন সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি যেটা করলাম, এটা যদি আমি সিম্পল পাস্টে করতাম, কি রেড এ নোভেল হতো, তাহলে এইখানে আমার প্যাসিভ ফর্মে কি হতো, সব জায়গা মতোই থাকতো, শুধু ইজ রেড এর জায়গায় কি হতো ওয়াজ রেড হতো, ইজ রেড এর জায়গায় ওয়াজ রেড। দ্যাট ইজ টেন্সের পরিবর্তনের কারণে আমার শুধুমাত্র অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়েছে। যদি আমি এটাকে ফিউচার সিম্পল করি তাহলে এটা কি হবে, এখানে উইল বি রেড হবে, বাকি আ নোভেল তার জায়গায় থাকবে, বাই হিম তার জায়গায় থাকবে, শুধু অক্সিলারি ভার্বটাকে বলতে চান।
আমরা যদি কন্টিনিউয়াস টেন্সে যাই, ধরো হি ইজ রিডিং আ নোভেল, যদি আমরা কন্টিনিউয়াস টেন্সে যাই এটা অ্যাক্টিভে, প্যাসিভে খেয়াল করে দেখো আগের মতোই কিন্তু আর নোভেল তার জায়গায় থাকবে, অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস টেন্সে যে ইজ ঠিকই আছে, শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের জন্য অতিরিক্ত একটা বিং যুক্ত হবে। তাহলে ইজ বিং read by him। তার মানে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল a novel is read আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে is being read। তার মানে কি হলো শুধুমাত্র being এই ফর্মটা অতিরিক্ত যুক্ত হয়েছে। অনুরূপভাবে পাস্ট কন্টিনিউয়াসে গেলে সব ঠিকই থাকবে, শুধু is এর জায়গায় হয়তো was বা were হবে। ফিউচার কন্টিনিউয়াসে গেলে shall be will be ঠিকই থাকবে, তার সাথে being যুক্ত হবে, আর কোনো পরিবর্তন। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, পারফেক্ট টেন্সে ধরো he has read a novel and he has read a novel, পারফেক্ট টেন্সে হবে a novel has been read by him। তাহলে কি দাঁড়ালো, শুধু অক্সিলারি ভার্বটা এখানে কি হয়েছে, বিং অতিরিক্ত যুক্ত হয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিং হবে এবং পারফেক্ট টেন্সে অতিরিক্ত কি হবে, বিন হবে। এতক্ষণ আমি তোমাদেরকে বলবার চেষ্টা করেছি যে 9টি টেন্স, দ্যাট ইজ সিম্পল প্রেজেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট, এই টেন্সগুলোতে কীভাবে ভয়েস চেঞ্জ তোমরা নির্ণয় করবে। তোমরা খেয়াল করে থাকবে যে ভয়েস চেঞ্জের এই বিষয়টি মূলত 9টা টেন্সের উপরই ভিত্তি করে, যখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপার আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কয়েকভাবে করতে পারি। প্রথমত হচ্ছে যখন দেখবে যে মূল ভার্ব দিয়ে শুরু, তখন ল্যাট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে করবে। যেমন ধরো ডু দ্য ওয়ার্ক, তাহলে কী হবে, এটা লেট দ্য ওয়ার্ক বি ডান। তারপর যদি আমরা বলি লেট দ্বারা শুরু করা একটা যদি করি ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, এইভাবে হবে। অপটেটিভ সেন্টেন্সে যাও, লেটের মতোই, ওখানে মে এর লেটের পরিবর্তে শুধু মে হবে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ বি ব্লেসড বাই আল্লাহ, এইভাবে হবে। এই হচ্ছে মূলত তোমার ভয়েস চেঞ্জের মৌলিক ইস্যুগুলো। এখন একটা বিষয় আমি তোমাদের নজরে আনতে চাই, সেটা হলো যে ভয়েস আমরা পেসিভ ফর্মে কেন যাই, কেন যেতে হয়, কোন ধরনের বাক্যের ক্ষেত্রে পেসিভ ফর্মটা প্রযোজ্য হয়, এই বিষয়টি সম্পর্কে যদি তোমাদের ভালো ধারণা না থাকে, তাহলে হবে কি যে ভয়েস চেঞ্জ তুমি পরিবর্তন করতে পারবে, পরীক্ষায় নম্বরও পাবে, কিন্তু আসলে বাস্তব জীবনে তোমরা ওই পেসিভ ফর্মটাকে ইউজ করতে পারবে না, অথবা পেসিভ ফর্ম যেখানে ইউজ করা থাকে যে সমস্ত বাক্যের মধ্যে, ওই বাক্যটা তোমরা ধরতে পারবে না। সেজন্য আমি ফাংশনস অফ পেসিভ ফর্ম তোমাদের সামনে আজকে তুলে ধরবার চেষ্টা করছি। ধরো পেসিভ ফর্মটা কোন কোন কাজে লাগে। একটা হচ্ছে যে ব্যক্তি বা এজেন্ট বা বস্তু, দ্যাট ইজ ইনস্ট্রুমেন্ট দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় তা পরোক্ষভাবে উল্লেখ করতে পেসিভ ফর্ম ব্যবহৃত হয়। যেমন দ্য হসপিটাল ওয়াজ ফাউন্ডেড বাই মিস্টার জামান, এখানে ব্যক্তিকে আমরা উল্লেখ করেছি কিন্তু পরোক্ষভাবে উল্লেখ করেছি, পিছনে নিয়েছি। হি ওয়াজ হিট অন দ্য হেড উইথ এ হ্যামার, তাকে মাথায় আঘাত করা হয়েছে কি দিয়ে, হাতুড়ি দিয়ে। এখানে কিন্তু ব্যক্তি আঘাত করেনি, আঘাতটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এখানে এই জন্য আমরা উইথ এ হ্যামার বলেছি। 2 নাম্বার হচ্ছে যখন কোনো বাক্যের এজেন্ট বা কর্তা উল্লেখ থাকে না, তখন পেসিভ ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ সাবজেক্ট নাই ধরো। যেমন মাই ওয়ালেট হ্যাজ বিন পিকড, আমার ওয়ালেটটি চুরি হয়ে গেছে। দ্য বুক হ্যাজ বিন স্টোলেন, বইটা চুরি হয়ে গেছে। এখন কে চুরি করেছে এটা উল্লেখ নাই, বা আমি জানি না। আমি যদি জানতাম যে একজন লোক আমার চুরি করেছে, আমি চুরিকে ধরতামই, আমি জানি না। তো এজেন্ট জানা নাই, সেই ক্ষেত্রে আমরা পেসিভ ফর্মটা ইউজ করি। 3 নাম্বার হচ্ছে যদি এজেন্ট পিপল ইন জেনারেল হয় বা ইউ হয়, তাহলে কর্তা উল্লেখ না করে বাক্যটিকে পেসিভ ভয়েস করা যায়। যেমন বাইসাইকেলস আর ওয়াইডলি ইউজড ইন দ্য টাউন ইনস্টিড অফ পাবলিক ট্রান্সপোর্ট। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে 4 নম্বরে যদি এজেন্ট বা কর্তা সুস্পষ্ট হয়, অথবা
আগে থেকেই জানা এমনটা বোঝায় যে আগের বাক্যের মধ্যে একটা রেফারেন্স আছে কর্তাকে, পরের বাক্যে আর উল্লেখ করার প্রয়োজন নয়। যেমন দ্য ম্যান হ্যাজ বিন অ্যারেস্টেড, লোকটা ধৃত হয়েছে, হ্যাঁ, বা গ্রেফতার হয়েছে। কারণ গ্রেফতার করেছে কি আমরা জানি, এটা উই এজিউম যে হি হ্যাজ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। তখন পরের বার পুলিশের প্রয়োজন নেই, অথবা অ্যারেস্ট করে পুলিশই করে অ্যারেস্ট করে কাজটা তার, এই জন্য আমরা এখানে বাই দ্য পুলিশ আর বললাম না, দ্য ম্যান হ্যাজ বিন অ্যারেস্টেড। আরেকটা হতে পারে যে যদি এজেন্ট বা কর্তা আনইম্পর্ট্যান্ট বা গুরুত্বহীন হয়, তাহলে বাক্যটি পেসিভ ফর্মে করা যায়। যেমন দ্য স্টুডেন্টস আর আস্কড টু অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস। এখানে কে তাদেরকে জিজ্ঞেস করতে ইম্পর্টেন্ট না, স্টুডেন্টদেরকে অনলাইন ক্লাস করার ব্যাপারে বলা হয়েছে, দিস ইজ ইম্পর্টেন্ট। এই জন্য সাবজেক্টকে গুরুত্বহীন করে আমরা পেসিভ ফর্মে উল্লেখ করেছি। আরেকটা হচ্ছে যে এজেন্ট বা কর্তার নাম গোপন রাখার সুবিধার্থে পেসিভ ফর্ম হয়। অনেক সময় একজন লোক দান করেছে, একটা লোক আমার একটা বাড়ি তৈরি করে দিয়েছে, কিন্তু এই বাড়িটি কে করলো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাড়িটি তৈরি হয়েছে বা লোকটি দিয়েছে, বা সে এটাকে গোপন করতে চায় বা তার নামটা প্রকাশ করতে চায় না, তখন আমরা বলি ইট হ্যাজ বিন যেমন ইট হ্যাজ বিন ডিসাইডেড টু রিডিউস অল স্যালারিজ বাই 10%। স্যালারিটা 10% কাট করার একটা সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, এই বিষয়গুলো আমাদের মোটামুটিভাবে এখন জানা হয়ে গেল। এখন যেটা বেশি প্রয়োজন আমাদের সেটা হচ্ছে যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যে কিভাবে অ্যাক্টিভ থেকে আমরা পেসিভ করতে পারি। ধরো আমি যে একটু আগে বোর্ডে দেখিয়েছিলাম যে সিম্পল প্রেজেন্ট সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এটাই কিন্তু পেসিভ ফর্মে হলো কি সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন হি লাভস গার্ডেনিং, পেসিভে হবে গার্ডেনিং ইজ লাভড বাই হিম। আবার সিম্পল পাস্ট টেন্সে হি বিল্ট এ হাউস, কারণ এখানে সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে শুধু মূল ভার্বটা পাস্ট ফর্ম থাকে। যদি এটা পেসিভ করা হয় তখন সেটা হয়ে যায় অক্সিলারি ভার্ব হবে ওয়াজ দ্য বয়ার, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল তো যথারীতি আছেই, সেই হিসাবে এ হাউস ওয়াজ বিল্ড বাই হিম। সিম্পল ফিউচারে যদি যাই, শ্যাল বা উইল প্লাস মূল ভাব থাকে অ্যাক্টিভ ফর্মে, যেটা টেন্সের মৌলিক ফর্ম। এটা যখন পেসিভে হবে তখন হবে শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভাবের পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, হি উইল লিড দ্য প্রসেশন, সে মিছিলটা নেতৃত্ব দেবে, দ্য প্রসেশন উইল বি লেড বাই হিম। তিনটা সিম্পল একসাথে করলাম। তিনটা কন্টিনিউয়াসকে আমরা একসাথে করতে গিয়ে দেখেছি যে এখানে তোমার কন্টিনিউয়াস টেন্সে পেসিভ করতে অতিরিক্ত একটা কী লাগে, বিং লাগে। যেমন হি ইজ ভিজিটিং আ মনুমেন্ট ইজ বিং ভিজিটেড বাই হিম। এটা যখন সিম্পল পাস্টে গেলাম, সামবডি ওয়াজ নকিং দ্য ডোর ওয়াজ বিং নকড। তার মানে দেখো ওখানে ইজ ছিল, এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ হয়েছে, কিন্তু বিং তারপরে সাবজেক্ট অবজেক্ট সব ঠিক আছে, কিন্তু কোনো সমস্যা নাই এই জায়গাগুলোর মধ্যে। তোমরা চলে যাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি ফর্মটা শ্যাল বি অথবা উইল বির সাথে ভার্ব প্লাস আইএনজি। পেসিভ যখন আমরা করি সবই ঠিক আছে, শ্যাল বি উইল বিও আগের মতোই আছে, শুধু অতিরিক্ত কি বিং যুক্ত হবে, যেটা আমি আগেই বলেছি যে কন্টিনিউয়াস টেন্সের জন্য অতিরিক্ত একটা অক্সিলারি হিসাবে বিংয়ের প্রয়োজন হয়। বাকি অ্যাজ ইউজুয়াল আমরা ভয়েস চেঞ্জের পেসিভ ফর্মের যে স্ট্রাকচারটা, মৌলিক স্ট্রাকচারটা প্রথমেই তোমাদেরকে দিয়েছি, সেটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি কোনো প্রয়োজন নেই। তারপরে প্রেজেন্ট পারফেক্ট। এখন আসলে ধরো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অর্থাৎ পারফেক্ট টেন্স মানেই অতিরিক্ত একটি অক্সিলারি ভার্ব কী লাগবে, বিন, BEEN, বিন, যেটা বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটাই লাগবে। ধরো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার আছে কি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, পেসিভ করো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3, তার মানে কী তাহলে অতিরিক্ত বিনটা যুক্ত হলো। দ্য বয় হ্যাজ ফিনিশড দ্য হোমওয়ার্ক, পেসিভ হচ্ছে দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই দ্য বয়। পাস্ট পারফেক্টে I had anticipated the matter had been anticipated by me. ফিউচার পারফেক্টে দেখো শ্যাল উইল এর হ্যাভের সাথে V3 থাকে, এখন পেসিভ করার সময় অতিরিক্ত একটা বিন যুক্ত হবে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য ফিল্ম, পেসিভ হলো দ্য ফিল্ম উইল হ্যাভ বিন এনজয়েড বাই ইউ। সুতরাং আমরা ভয়েস চেঞ্জের এই অ্যাক্টিভ থেকে পেসিভের যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আমরা সহজেই বুঝতে পেরেছি। এবং যদি আমরা একটু খেয়াল করি, যেহেতু আমাদের সামনে স্ট্রাকচারগুলো দেওয়া আছে অ্যাক্টিভ এবং পেসিভের আলাদা করে, পেসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভে যাব একই প্রক্রিয়ায় যাব। আমাকে যদি বলে যে গার্ডেনিং ইজ লাভ বাই হিম, তাহলে আমি লিখছি কি হি লাভস গার্ডেনিং।
কারণ ওই যে বাই হিমের যে হিম আছে, এই হিমকে আমি সাবজেক্ট করলাম হি, তারপরে আমি মূল ভাব দিব, যেহেতু সিম্পল প্রেজেন্ট তো হি সিম্পল মূল ভাব কি লাভ, কিন্তু যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার তার সাথে এস যুক্ত হবে, হি লাভস। আর সাবজেক্ট ছিল গার্ডেনিং, এটা হচ্ছে অবজেক্ট, হি লাভস গার্ডেনিং। In the same fashion, in the similar fashion, we will do all the voice changes from active to passive and passive to active. তা আমি এই কথাটা তোমাদের বলছি যে এই ভয়েস চেঞ্জের জিনিসটি তোমরা আমার এই আলোচনা থেকে খুব সহজেই বুঝতে পারবে, কিন্তু এটাকে আয়ত্ত করবার জন্যে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আর তোকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। তোমরা অনেকেই আমাকে এটা জানিয়েছো, আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয়টা আলোচনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।